পাবনার সাথিয়ায় বাস ট্রাকের সংঘর্ষে নিহত ৩, চালক ঘুমিয়ে থাকায় দুর্ঘটনা, জানিয়েছে পুলিশ। রাজধানীতে ছোঁয়াচে ভাইরাল জ্বরের প্রকোপ, বিশ্রাম ও পরিচ্ছন্নতায় নজর দেওয়ার পরামর্শ। কংগ্রেসে আলোচিত বিগ বিউটিফুল বিল পাস, ট্রাম্পের জন্য বড় জয় বলছেন বিশ্লেষকরা। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে মিলা খন্দকার। চাইলেই দণ্ডিত কাউকে ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি, মানতে হবে আইনের বিধান। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থাপন করা যাবে হাইকোর্ট বিভাগ, তবে আইন প্রণয়ন করতে হবে পরবর্তী সংসদে। জোড়া খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন জিন্টুকে 2005 সালে ক্ষমা করেন সে সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। 2009 সালে জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় ক্ষমা পান দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত শাহাদাব আকবর। হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তোফায়েল আহমেদ জোসেফকে 2018 সালে ক্ষমা করেন আব্দুল হামিদ। সংবিধানে দেয়া এখতিয়ার বলেই এই ক্ষমা করেন রাষ্ট্রপতি, তবে প্রতিটি ক্ষমায় জন্ম দেয় বিতর্ক আর সমালোচনার। তাই সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বলা হয় আইনের বিধিবিধান সাপেক্ষে রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় এ বিষয়ে একমত হয় দলগুলো। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতার, সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে। যা কিছু সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছেই যাবে। তো সেটাতে সবাই একমত হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থায়ীভাবে হাইকোর্ট বিভাগ স্থাপনের প্রস্তাবেও একমত হন রাজনৈতিক নেতারা। গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থনীতি, তারপরে মামলা জট এবং জনসংখ্যার ঘনত্ব সবকিছু মিলায়ে বিকেন্দ্রীকরণটা করতে হবে। সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে পারলে তা হবে ইতিবাচক। যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে বাস্তবায়িত হবে। আগামী সপ্তাহে দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। জানান, আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায় সেই পথেই হাঁটছে বিএনপি। সম্প্রতি টেলিকম খাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন, যেখানে এমন নীতিমালার প্রস্তাবনা নিয়ে উদ্বেগ জানায় দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এই নীতিমালা সমীচীন নয়। জানান, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ করতে সতর্কতার সাথেই হাঁটছে বিএনপি। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে
আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের অভিযোগ, সরকারের এমন সিদ্ধান্তে একচেটিয়া সুবিধা পাবে বৃহৎ টেলিফোন কোম্পানিগুলো, যার ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হচ্ছে। তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি, আমরা জনগণের যাতে এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় সেটাই তো আমরা চাই। যারা ব্যবসা করবে তারা টাকা করে, এটা আমরা জানি। এই ধরনের নীতিমালা প্রণয়নের আগে সরকারকে স্বচ্ছতা ও সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদও দেয় বিএনপি। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশে আর নয় পুরনো বন্দোবস্ত। দেশ করতে জুলাই পদযাত্রার তৃতীয় দিন নীলফামারীতে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির অন্য নেতারা ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। নিজ জেলায় পথসভা, চেনা মুখের মাঝেই মঞ্চে এলেন সার্জিস আলম। ডাক দেন পঞ্চগড় উন্নয়নের। যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে, যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে, সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। এনসিপির পঞ্চগড় 1-এর মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারত থেকে অবৈধ অভিবাসন বাংলাদেশে পুশিন চলমান উল্লেখ করে তিনি বলেন, 50 বছরে কেউ সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। এর আগে পঞ্চগড়ে পদযাত্রা করে এনসিপি। গণসংযোগ চলে অলিগলি, মোড়ে মোড়ে। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সকালের গন্তব্য ছিল সৈয়দপুর হয়ে নীলফামারী। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা বলতে পারি দুনিয়ার কোন জালেম আমাদেরকে রাস্তা থেকে উঠাতে পারবে না। এত বছর পরেও আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো নাগরিকের অধিকার সমুন্নত রাখতে পারে না, এটা তো কন্টিনিউ হতে পারে না। এটা আমাদের ভাঙতে হবে, ভেঙে গড়তে হবে। এ সময় গণ অভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছে উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া হয়। আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার, সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনের 64 জেলার পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকা ফেরার মধ্য দিয়ে। জুমাতুল বিদা, চ্যানেল 24, পঞ্চগড়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার সহ 4 দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে জনসভা করবে জামাত ইসলামী বাংলাদেশ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, ঠিক কয়টা নাগাদ জনসভা শুরু হবে, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি আছি জনসভা স্থল রংপুর জেলা স্কুল মাঠে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে বিশাল একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং জনসভা আজকে 2টা থেকে আসলে শুরু হওয়ার কথা রয়েছে, সেভাবেই কিন্তু আগে থেকেই ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখেছি যে জনসভা উপলক্ষে কয়েকদিন আগে থেকেই কিন্তু প্রচার প্রচারণা চলেছে জামাতের পক্ষ থেকে। মাইক দিয়ে আমরা দেখেছি যে পুরো রংপুর নগরীতে প্রচার প্রচারণা চালানো হয়েছে, ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে এবং এইখানে যে মাঠ অনেকদিন আগে থেকে কিন্তু মাঠ প্রস্তুত করা হয়েছে এবং প্রস্তুতি আজকে আমরা যারা আয়োজক কমিটি আছে, প্রস্তুতি কমিটি যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং আজকে সকাল থেকে আমরা যে চিত্র দেখছি সেটি হচ্ছে যে এই
জনসভা ঘিরে নগরীর বিভিন্ন মোড়ে কিন্তু এই জামাতের যারা স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু সেখানে দায়িত্ব পালন করছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। এবং এখানে যে জনসভা হচ্ছে এটি কিন্তু রংপুরে 17 বছর পরে এই রকম একটি বিশাল জনসভার আয়োজন কিন্তু জামাতে ইসলাম করেছেন। এবং এখানে আজকে যে প্রধান অতিথি তিনি জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি থাকবেন। এখানে যারা প্রস্তুতি কমিটির আছেন একটু জানতে চাই ছোট্ট করে যে প্রস্তুতি কেমন আপনাদের? আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুব ভালো। আগামী রংপুর হবে ইসলামের দুর্জয় ঘাঁটি। এদেশের আপাবার মানুষ। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল শাহিন। বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সাথে সাক্ষাতে আহ্বান জানান তিনি। সাক্ষাতে অধ্যাপক ইউনূস বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং যুব উন্নয়নের সহযোগিতার আহ্বান জানান। একই সাথে শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানান তিনি। মিয়াজাকি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং এটিকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে অভিহিত করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের তরুণদের জন্য জাপানে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেরও অনুরোধ জানান। খুব দ্রুতই বাংলাদেশে নির্বাচন হবে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখার কথাও বলেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন এখনও খসড়া পর্যায়ে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত প্রস্তাব জাতিসংঘকে পাঠানো হয়েছে। নানা ধাপে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশিদের তথ্য চেয়েছে ঢাকা। তারা ভালো, খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং কথা উঠে এসেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। দুপক্ষে কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি। রাজধানীতে ভাইরাল জ্বরে নাকাল নগরবাসী। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হচ্ছেন বাকিরাও। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই ভাইরাল জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়। তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। আর দীর্ঘস্থায়ী জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জিনিয়া কবির সূচনা রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। বৈশাখের শুরুতে তাপপ্রবাহ বাড়লেও মাস ব্যবধানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রায় বিরাজ করছে শিথিলতা। তা স্বাভাবিক হলেও হঠাৎ করেই আবার বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এমন অবস্থায় হাসপাতালগুলোতে মৌসুমি রোগী বাড়ছে প্রতিদিন। আমি যখন ভর্তি হইলাম, হাসপাতালে এলাম, তখন আমার ছেলে, নাতি, বউ সবারই জ্বর। ঘরে ঘরে এখন এইভাবেই জ্বর। এইবার বেশি মনে হচ্ছে, এবারের মতো তো আমি দেখি না। এবার অনেকই এরকম হচ্ছে। আর শরীর ব্যথা, অনেক ব্যথা করে। বাচ্চাদের খাওয়া দাওয়া মুখে রুচি থাকে না, শরীর অসুস্থ, দুর্বল, বাচ্চারা তো আর কিছু বলতে পারে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন কোনো ভাইরাস নয়। আপাত দৃষ্টিতে তারা মনে করছেন এটি ইনফ্লুয়েঞ্জা। যদিও ছোঁয়াচে বলে সতর্ক থাকার জোরালো পরামর্শ তাদের। দ্রুত এক বাড়িতে অনেকে আক্রান্ত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এটা একটা বৈশিষ্ট্য, এটা খুব দ্রুত ছড়ায় এবং এক বাড়িতে একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়। এক স্কুলে একটা বাচ্চা আক্রান্ত হলে অনেক বাচ্চা আক্রান্ত হয়। একটা মার্কেটে কেউ হাঁচি কাশি দিলে অনেকে আক্রান্ত হয়, আমরা বুঝি না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই এমন জ্বরে আক্রান্ত হচ্ছেন। আতঙ্কিত না হয়ে হালকা খাবার, বিশ্রাম আর পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। খাবারের দিকটা অবশ্যই নজর রাখবে, নিজের দিকটা খেয়াল রাখতে হবে। ঘেমে গেলে ঘামটা মুছে দিতে হবে। বাচ্চাদেরকে, বয়স্কদের খেয়াল রাখা যে তারা আসলে ঠান্ডাতে আক্রান্ত হচ্ছে কিনা। চিকিৎসকের পরামর্শ না, চিকিৎসাটা শুরুতে নেওয়া। দেরি করে চিকিৎসাটা নিলে কিন্তু পেশেন্টটা হয়তো বা যে কোনো কারণে হয়তো মারা যেতে পারে, জটিলতা আকার ধারণ করে। এই জন্য অবহেলা করা ঠিক না কোনো রোগকেই।
ভাইরাল জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়, তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি বলছেন চিকিৎসকরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। পাবনার সাথে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন আর অন্তত 10 জন। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনা যাচ্ছিল পাবনা এক্সপ্রেসের একটি বাস ভোরে পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ যায় 3 জনের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। বাস চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরও কিছুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল থেকেই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আপাতত সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে, ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টির ফলে ভ্যাপসা গরম কমে আসবে বলে জানানো হয়। জলীয় বাষ্পের আধিক্য দেখা দেওয়ার ফলে এবং মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে আপনার উপকূলীয় এলাকায় আপনার সঞ্চালনশীল মেঘমালা এবং প্রেসার গ্রেডিয়েন্ট মানে বায়ুচাপের তারতম্য থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং রোলিংটা বৃদ্ধি পেয়েছে। আগামী আরও কয়েকদিন আমরা আশা করতেছি যে আরও প্রায় 4-5 দিন অথবা কমসে কম 3-4 দিন এই অবস্থাটা অব্যাহত থাকবে। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, মিলা কিছুক্ষণ আগে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা বলছেন যে এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আরও বেশ কয়েকদিন থাকতে পারবে এবং এছাড়া তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে একটা ঝড়ো হওয়ার কথা বলছিলেন, যে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সে সমস্ত উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে বাংলাদেশের যেই সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানে 3 নম্বর স্থানীয় যে সতর্ক সংকেত সেটি দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেখানে যে সমস্ত নৌযানগুলো চলাচল করছে এবং ট্রলারগুলো চলাচল করছে সেই নৌযান এবং ট্রলার সমূহকে নিরাপদ স্থানের মধ্যে থাকতে বলা হয়েছে। যেহেতু সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগর এবং বায়ুর যেই তারতম্য প্রভাব বিস্তার করছে, এর প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলোতে সমুদ্র বন্দরে এই যে দমকা হওয়া এটি বয়ে যেতে পারবে। এছাড়া যে বৃষ্টির কথা বলা হচ্ছে এটি আরও 3 থেকে 4 দিন থাকতে পারে। যেহেতু মৌসুমি বৃষ্টিপাত, এটাকে তারা স্বাভাবিক হিসাবেই বলছেন যে এই সময়টাতে বেশ স্বাভাবিকভাবে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। যেহেতু গত জুনে এই গত মাসে যেহেতু বৃষ্টিপাত খুব একটা কম হয়েছে, যার কারণে মানুষের মধ্যে এক ধরনের ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হয়েছে। এবং এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির প্রভাবে কিন্তু ভ্যাপসা গরম কিছুটা কমে এসেছে এবং যেহেতু আরও কয়েকদিন সামনে বৃষ্টি হবে, এই যে ভ্যাপসা গরম এবং অস্বস্তি, এই অস্বস্তিটা কিন্তু কেটে যাবে। তবে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বেশ বড় ধরনের বৃষ্টিপাতের আসলে সম্ভাবনা আছে কিনা। তারা বলছিলেন যে যেহেতু বর্ষাকাল, এই সময়টাতে বেশ আসলে থেমে থেমে বৃষ্টিপাত হবে আসলে ঢাকা সহ এবং যে আশেপাশের অঞ্চল এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কখনো বেশি হবে কখনো কম হবে। তো সে ধরনের বড় ধরনের যে বৃষ্টিপাত হবে সে ধরনের সম্ভাবনার কথা কিন্তু তারা আমাদেরকে বলেনি। এছাড়া সাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হতে পারে কিনা এই প্রশ্নে তারা বলেছেন যে আপাতত সমুদ্রে কোনো লঘুচাপ সৃষ্টি কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে যেই মৌসুমি বায়ুর প্রভাব, এর প্রভাবে হয়তো কয়েকদিন বৃষ্টিপাত থাকবে। আজকে সকালে থেকেও যে আমি যখন এখানে এসেছি তখন দেখেছিলাম যে বিজয় সরণি পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন আমি বিজয় সরণিটা পার হয়ে এই শেরে বাংলা নগরের দিকে এসেছি তখন কিন্তু বৃষ্টি একদমই দেখছি শুকনা খটখটা রোদ। তো এখনও কিন্তু এখন বেশ রোদ দেখা যাচ্ছে, ঝলমলে পরিবেশ, কিন্তু আবার কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ মেঘমালার একটা সৃষ্টি হচ্ছিল। তো এই অবস্থা আসলে আরও এখান থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে এইরকম মেঘ এবং বৃষ্টির খেলা আরো 4-5 দিন চলবে। মিলা। রমিজ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়ার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসেন। যাচ্ছে অন্যান্য খবরে।
যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আলোচনার ফলাফল ইতিবাচক হবে বলে আশা করছেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুর এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হচ্ছে বৈঠকে। এ সময় বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, আগামী 5 বছরে সেমিকন্ডাক্টর খাতে $1 বিলিয়ন পর্যন্ত বিদেশি বিনিয়োগ টানা সম্ভব। তবে এজন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে পরবর্তী সরকারকে। বলেন, অন্তর্বর্তী সরকারও এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া এই খাতে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর বিষয়টিও নজরে রাখা হয়েছে। আমাদের সাথে ইউএসএর যে ট্যারিফ টক্স আজকে হওয়ার কথা, আমরা মনে করি যে এই টক্সের ফলে বাংলাদেশের সাথে ইউএসএর ট্রেড আরও সুদৃঢ় হবে, আরও বাড়বে। আমাদের ন্যাশনাল এফডিআইয়ের জন্য যে আমরা হিটম্যাপ করেছিলাম বিডা থেকে, সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম, যে সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যেই ইয়াং ওয়ার্কফোর্স আছে, যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড। দুর্নীতি ও মোটা অঙ্কের ঘুষের অভিযোগে 2 কমিশনার সহ এনবিআর-এর আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, শুল্ক কর আদায়ের ক্ষেত্রে ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন তারা। অভিযুক্তরা হলেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপকর কমিশনার মামুন মিয়া ও কর পরিদর্শক লোকমান আহমেদ। মেঘ, পাহাড় আর সবুজের অপূর্ব মায়াজালে সৌন্দর্যের এক স্বর্গভূমি দেশের পার্বত্যাঞ্চল, যার অনেক কিছুই এখনও অনালোকিত। সেটাই যেন সহজ করে দিয়েছে সীমান্ত সড়ক। ইমদাদুল হকের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। পাহাড় ছুঁয়ে ছুটে চলা শ্বেতশুভ্র মেঘ, সবুজে মোড়া উঁচু নিচু পাহাড়, তার মাঝে খাল নদী, কোথাও বা ঝর্ণার কলধ্বনি। এমন অপরূপ স্নিগ্ধ সৌন্দর্যের এক মায়াময় স্বর্গভূমি দেশের পার্বত্যাঞ্চল। কিন্তু তার কতটুকুই বা জানি আমরা? মেঘ, পাহাড় আর সবুজের অপূর্ব সুন্দর মেলবন্ধনে দেশের পার্বত্যাঞ্চলের যে বিপুল পর্যটন সম্ভাবনা, তার বেশিরভাগই এখনও অনাবিষ্কৃত। অথচ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যটক বান্ধব করা গেলে এই পর্যটনই যে হয়ে উঠতে পারে এই অঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি, তার বলার অপেক্ষা রাখে না। অনিন্দ্য সুন্দরের পশ্চা সাজিয়ে বসা পাহাড়ি অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার এই সুযোগটি যেন খুলে দিয়েছে নতুন সীমান্ত সড়ক। জনপদের শেষ সীমান্তে প্রকৃতির যে মোহনীয় রূপ এতদিন ছিল অনালোকিত লোকচক্ষুর আড়ালে, তাই এখন হাজির দুহাত মেলে। প্রকৃতি সুন্দর যে লীলাভূমি আপনারা দেখতেই পাচ্ছেন, চারদিকে উঁচু নিচু পাহাড়, ঝিরি, ঝর্ণা, অনেক কিছু আছে। তো আই বিলিভ যে এটা যেখানে আমরা এই ঝর্ণা বা প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই, আমরা যাব না ইনশাল্লাহ। সীমান্ত সড়কটি যেন নিজেই পর্যটনের বিপুল বিস্ময়, তার উপর রঙিন প্রকৃতি, যা উপভোগে এখন মুখিয়ে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। এখানে পর্যটকদের জন্য অনেক সুন্দর এরিয়া, দেখার মতো জায়গা। যে পৃথিবীর বিভিন্ন দেশে এই সবুজ অরণ্য, এইভাবে পাহাড় উঁচু নিচু খুব কমই আছে। দেখার মতো এই সীমান্ত সড়কটা অনেক সুন্দর, শুধু এখন একটু নিরাপত্তা আর যদি যোগাযোগ ব্যবস্থাটা সহজ করে অনেক সুন্দর হবে এটা। 1036 কিলোমিটারের এই সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। যথাযথ নিরাপত্তা আর আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করে পর্যটকদের জন্য দ্রুতই খুলে দেওয়া হবে সড়কের কিছু অংশ, বলছেন বাহিনীর এই কর্মকর্তা। এখানে হাজারো পয়েন্টে জায়গা, এখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। দ্রুত সম্ভব আমার মনে হয় এটাকে নিরাপত্তার ইস্যুটা বিবেচনা করে পর্যটকদের জন্য এটা ওপেন করে দেওয়া হবে। ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষে দেশের 3 পার্বত্য জেলায় এই সড়ক নির্মাণ করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের 17, 20 এবং 26 ব্যাটালিয়ন। ইমদাদুল হক, চ্যানেল 24, খাগড়াছড়ি।
দর্শক, সময় হলো আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।